হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাম সেতু নিয়ে। রাম সেতুর নাম শুনলেই প্রথমেই আগে দুটো প্রশ্ন ওঠে। একটা হচ্ছে এটা কি মনুষ্য সৃষ্ট, না এটা প্রকৃতি নির্মাণ করেছে। তো এরপর যখন আমরা রাম সেতুর কথা আমরা যখন উল্লেখ করছি, বিশেষ করে আমাদের ভারতীয়দের সেন্টিমেন্টের সঙ্গে, মানে আমাদের মননশীলতা বলতে পারেন, আমাদের মনের সঙ্গে এই রাম সেতুর কিন্তু একটা সম্পর্ক আছে। সেটা থাকাটাও কিন্তু অস্বাভাবিক নয়, কারণ মানে বাল্মীকি, ঋষি বাল্মীকি তিনি যখন রামায়ণ লিখেছিলেন, তিনি কিন্তু তার রামায়ণের মধ্যে রাম সেতুর কথা কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। তো সেই জন্য এই যে সেন্টিমেন্ট বা এই যে স্পিরিচুয়াল যে চিন্তাভাবনা, আধ্যাত্মিক চিন্তাভাবনা এই রাম সেতুকে নিয়ে, সেটা হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। এবং আমি সেই জন্য এই ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করেছি। এই ভিডিওটাকেই একটা হচ্ছে আমি কিন্তু আজকে এখানে রামায়ণ বলতে যেটা বোঝায় সেটা নিয়ে কিন্তু আমি কথা বলছি না, আমি শুধু সারাংশ বলছি সেটার। এবং তার পরবর্তীতে এখানে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এই যে সেতুটা, মানে সেতুটাকে পরীক্ষা করার জন্য অ্যাকচুয়ালি আমাদের দেশের গভর্নমেন্ট কি কি পলিসি নিয়েছে সেটা নিয়েও কিন্তু আমি কথা বলবো। তো সেই জন্য এই ভিডিওটাকে আমি দুটো ভাগে আমি ভাগ করেছি। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন, তবে হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিই, আমার যে যে ছবিগুলোকে আমি নিয়েছি প্রত্যেকটাই কিন্তু এআই দ্বারা নির্মিত, এবং একটা ছবি আছে যেটা একটু মানে ক্যালেন্ডারের মতো দেখতে, সেই ছবিটাকে আমি এআই এর ওই রকম সেকশনে আমি সেই রকম ছবি আমি দেখলাম না। তো সেই জন্যই মানে যেহেতু আমি এনশিয়েন্ট পিরিয়ডের কথা বলছি, প্রাচীন যুগের কথা বলছি, তো সেই হিসেবে আমার মনে হলো আপনাদের কাছে এই ইনফরমেশনটা দিয়ে রাখাটা ভালো। তো এরপর যেটা দেখা যাচ্ছে যে অযোধ্যা নগরী বলতে যেটা বোঝায় সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এইভাবেই আমি দেখতে পেলাম। অনেকগুলো ওখানে ডিজাইন ছিল গুগলে, তো আমার এটা পছন্দ হয়েছে, আমি এটাকে নিয়েছি। এই অযোধ্যার যিনি ক্রাউন প্রিন্স ছিলেন, দশরথ, রাজা দশরথের পুত্র, জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, তার সঙ্গে দেবী সীতা বিবাহ হওয়ার পরেই একটা মানে কি বলবো, একটা অনভিপ্রেত ঘটনা ঘটে। সেটা কিসের জন্য? যে প্রভু শ্রীরামের রাজ্যাভিষেকের ঠিক আগেই তাকে যে কোনো কারণের জন্যই হোক, মানে বলতে পারেন যে ষড়যন্ত্রের জন্যই তাকে 14 বছরের বনবাসে তাকে যেতে হয়। এবং তার সঙ্গে কারা কারা যান সেটা একটু আমরা দেখে নিই। প্রভু শ্রীরাম এবং দেবী সীতার বিয়ের পরে যখন তাদের বনবাস হচ্ছে, সেই সময় প্রভু শ্রীরাম, তার অনুজ লক্ষণ এবং দেবী সীতা, এনারা অযোধ্যা ছেড়ে এনারা বেরিয়ে যান। এরপর এনারা যেখানে আশ্রয় নেন সেই জায়গাটা হচ্ছে বর্তমানে, মানে তখন নাম ছিল পঞ্চবটি, কিন্তু বর্তমানে সেই জায়গাটা হচ্ছে মহারাষ্ট্র বলে পরিচিত। তো এখানে তারা বসবাস শুরু করেন, এবং এখানেই কিন্তু কিছু সময় যাওয়ার পরে সীতাহরণ ঘটনাটি ঘটে। এবং আমরা সবাই জানি সীতাহরণ কার দ্বারা হয়েছিল। সীতাহরণ হয়েছিল সোনার লঙ্কা, বা বর্তমানে যেটার নাম হচ্ছে শ্রীলঙ্কা, সেখানকার লঙ্কেশ্বর, মানে সেখানকার রাজা রাবণের দ্বারা এই ঘটনাটি ঘটে, সীতাহরণ। এরপর প্রশ্ন হচ্ছে যে প্রভু শ্রীরাম, তার অনুজ লক্ষণ এবং প্রভু হনুমান, এনারা মিলে কিভাবে রাম সেতু এনারা তৈরি করলেন। এখানে আমি একটা ছবি যেটা বললাম, এই পর্যন্ত কিন্তু এআই দ্বারা নির্মিত ছবি আমি নিয়েছি। এরপরে একটা ছবি আছে যে ছবিটার কথা বলছি, সেই ছবিটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পাথরে শ্রীরাম লিখে এখানে সমুদ্রের জলে ফেলা হচ্ছে, এবং এইভাবে তারা একটা সেতু তৈরি করছে সোনার লঙ্কায় যাওয়ার জন্য। তো এইখান থেকেই বর্তমান মানে সময়টাতে যদি আমরা চলে আসি, এবার সোনার লঙ্কায় যাওয়ার জন্য এই যে সেতুটা, এই সেতুর নাম তখন রাম সেতু দেওয়া হয়েছিল। তো এই সেতুর উল্লেখই ঋষি বাল্মীকি
তার রামায়ণে করেছিলেন। তো সেই হিসাবে রাম সেতু যে আমাদের আধ্যাত্মিক মানে মনস্তাত্ত্বিক যে কোনোভাবেই হোক এসবের সঙ্গে যে যুক্ত, এটাতে হওয়াটা কিন্তু শুধুমাত্র কোনো কাকতালীয় ব্যাপার নয়। এখানে মানে রামায়ণে, বাল্মীকি রামায়ণে এই জিনিসটা কিন্তু নথিভুক্তি আছে, সেই জন্যই কিন্তু এটা আমাদের সঙ্গে জড়িয়ে আছে রাম সেতু। তো এরপরেই আমি চলে আসছি বর্তমান সময়। বর্তমান সময় এই রাম সেতু দেখতে কেমন লাগে, মানে এটা হচ্ছে স্যাটেলাইট পিকচার। আমি কমিউনিটি ট্যাবে বোধহয় এই মুহূর্তে স্যাটেলাইট পিকচারটাও বোধহয় আমি দিয়েছি কমিউনিটি ট্যাবে। না, আমার মনে হলো যে বিষয়টার সঙ্গে কমিউনিটি ট্যাবে আমি যা যাগুলো দিচ্ছি সেগুলো সামঞ্জস্য থাকাটা খুব দরকার। নাহলে কি বলুন তো, আমি কি বলছি, কি দেখাচ্ছি, এইগুলোর মধ্যে না ঠিকঠাক সামঞ্জস্য জিনিসটা না ঠিক থাকে না। তো সেই জন্যই আমার মনে হলো যে যেটা আমি বলতে চাইছি, যেটা আমি দেখাতে যাচ্ছি, সেটাই আমি দেখাবো। এইটা হচ্ছে বর্তমানের চিত্র, এই রাম সেতু। এবার আমরা চলে আসি যে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্ট্রি রিসার্চ এরা কি করেছে। এনারাই যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে আন্ডার ওয়াটার এক্সপিডিশন। মানে এনারা ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্ট্রি রিসার্চ এই সময় কিন্তু তখন কিন্তু মোদি গভর্নমেন্ট কিন্তু তখন ছিল না। যে সময় এক্সপিডিশনের কথা উঠেছিল, একটু অতীতের কথা বলি, অতীত মানে রামায়ণের যুগে নয়, এই আমাদের এই মানে পলিটিক্যাল একটু অতীতে চলে যাই, তখন এই গভর্নমেন্ট তখন ছিল না। তখন এর আগে যে গভর্নমেন্ট ছিল তাদের সময়তেও কিন্তু এক্সপিডিশন চালানোর কথা বলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেই এক্সপিডিশন বা এই ধরনের কোনো কাজ করা থেকে তারা বিরত থাকেন। কেন থাকেন? অনেক রকমের জিনিস নথিভুক্তিকরণ আছে, কিন্তু সেইটা এখানে আমার আলোচনার বিষয় নয়। তো সেটা বলতে গেলে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে। কিন্তু তারপর এনারা যে প্রসেসটা নিয়েছিলেন যে 2021 সালে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্ট্রি রিসার্চ এবং তার সঙ্গে CSIR, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এনারা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি, এনারা এই দুটো অর্গানাইজেশন মিলে কিন্তু এই খনন কার্য, এই যে সেতুটা বেসিক্যালি ম্যানমেড না, এটা প্রকৃতি তৈরি করেছে, সেটার দিকে কিন্তু এনারা এগোন। এবং এখানে এই সমস্যাটা মানে কি, এটা ঠিক সমস্যা নয়, এটা হচ্ছে প্রশ্ন। দেখুন আমরা যদি মেনে নিই যে এটা সেই রামায়ণের যুগের সেতু, সবাই মিলে যদি মেনে নিই তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে এবার বিভিন্ন রকমের টেস্টিং আছে, এইসব করলে তখন অনেক কিছু অন্য কিছু হয়তো ধরা পড়ছে বা পড়েছিল আগে, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন ওই জন্য উঠে আসে। তো এরপর বেসিক্যালি যেটা করা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে, এখানে দুটো জিনিস চালানোর কথা বলা হয়েছিল। একটা হচ্ছে সিন্ধু সাধনা। সিন্ধু সাধনা জিনিসটা কি? সিন্ধু সাধনা হচ্ছে মানে এই যে আন্ডার ওয়াটার যে রিসার্চ, কারণ আন্ডার ওয়াটার নেমে যে এক্সপিডিশন, রিসার্চ বললে ভুল হবে, এখানে এক্সপিডিশনের কথা বলছি, যে এক্সপিডিশনটা চালানো হয়েছিল মানে হওয়ার কথা ছিল, সেটার জন্য সিন্ধু সাধনার মানে সাহায্য নেওয়ার কথা বলা হয়েছিল। এবার সিএসআইআর যথারীতি মানে সিএসআইআর মানে আমি আরেকবার নামটা বলে দিই, কাউন্সিল অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এরা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি, এনারা মিলে এই কাজটা করার কথা এনারা ভেবেছিলেন। শুধু তাই নয়, এরা কার্বন ডেটিং এর কথাও কিন্তু ভেবেছিলেন। কার্বন ডেটিং জিনিসটা কি, এটার সম্বন্ধে আপনাদেরকে একটু জানতে হবে। কার্বন ডেটিং টেকনিক হচ্ছে এমন একটা টেকনিক, সেটা হচ্ছে যে পুরনো বস্তু, মানে এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্রিজটার নিচে নামবে তারা, আন্ডার ওয়াটার এক্সপিডিশন মানে ব্রিজটার নিচে নামবে, ব্রিজটার নিচে নেমে এই যে এই ব্রিজের নিচে নেমে যেসব পার্টিকেলস গুলো তারা পাবে, তার বয়সটা কত, সে বয়সটা নির্ধারণ মানে করতে হবে। তো সেই বয়সটা নির্ধারণ করার জন্য কার্বন ডেটিং টেকনিক্সের কথা এখানে বলা হয়েছিল, এবং রেডিওমেট্রিক টেকনিক্সের কথাও বলা হয়েছিল। এবার রেডিওমেট্রিক টেকনিক্সটা কি? রেডিওমেট্রিক টেকনিক্স হলো এই যে
এত বছর ধরে যে ব্রিজটা আছে তার উপর দিয়ে কম ঝড়ঝাপটা যায়নি। বলা হয় নাকি যে কিছু বছর আগেও নাকি একটা বড় সড়ো রকমের নাকি সাইক্লোন হয়েছিল, আগে নাকি এই ব্রিজটা নাকি সমুদ্রের ওপরেই ছিল, এবার সাইক্লোনের পর ওই জায়গাটা বসে যায় এবং ওই জায়গাটা জল মানে কিছুটা পোর্শন জলের নিচে চলে যায়। তো তার মানে কি কিছুটা ড্যামেজ হয়েছে, এবং সেই অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে থাকার জন্য এই অ্যাটমসফিয়ারিক সমস্ত জিনিস, এই জিনিসগুলোকে মেনটেন করবে কোন টেস্ট, সেটা হচ্ছে রেডিওমেট্রিক টেস্ট। এবং এছাড়াও এই রেডিওমেট্রিক টেস্ট আর একটা কি জিনিস দেখবে, সেটা হচ্ছে যে এই যে পাথর হোক, এই যে সমুদ্রের নিচে যা যা জিনিস হোক, সেই সব জিনিসগুলোর মধ্যে এরা ইনস্ট্রুমেন্টগুলো, এই যে যারা এই আন্ডার ওয়াটার এক্সপিডিশনে নামবে তারা তো ইনস্ট্রুমেন্ট ইউজ করবে, এই ইনস্ট্রুমেন্টগুলোকে তারা কিভাবে নিচ্ছে, ওই পাথরগুলো বা পাথর হোক যাই হোক, সেইগুলো তারা ওই আন্ডার ওয়াটারে তারা নিচ্ছেটা কিভাবে, মানে তারা রেসপন্স করছে কিভাবে। আজকে যখন আন্ডার ওয়াটারে জলের নিচে এত বছরের পুরনো ব্রিজ, সেতু, জলের নিচে নামার সময় নেমে যখন কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে, আধুনিক ইনস্ট্রুমেন্টটাকে বেসিক্যালি যদি আমি ছোটভাবে বলি, আধুনিক ইনস্ট্রুমেন্টকে এই মানে এই যে মানে কি বলবো, এই পাথর হোক বা এই পার্টিকলসগুলো এরা নিতে পারছে কিনা, সেটাই হচ্ছে ব্যাপার। এইটা করার কথা হয়েছিল প্রিভিয়াস গভর্নমেন্টের ক্ষেত্রে, তখন করা হয়েছিল। আপনারা এই ম্যাপটা দেখলে দেখতে পাবেন যে উত্তরে দেখুন পাক বে এবং গালফ অফ মান্নার, এই দুটোর মধ্যে একটা মানে মাঝখানে যে সেতুটা আছে, ওই সেতুটাকে মানে ভেঙে দেওয়ার কথা কিন্তু উঠেছিল। তাতে কি হতো, মানে সুবিধাটা কি হতো, যে ইন্ডিয়ার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এই যে যাতায়াতের যে পথটা শ্রীলঙ্কার ক্ষেত্রে, সেটা সুবিধা হয়ে যেত। তখন তারা ওই যে ভাঙা যে জায়গাটা, সেটা দিয়েই তারা কিন্তু যেতে পারতো, কিন্তু সেটা হয়নি। আজকে 2021 সালে এক্সপিডিশন হওয়ার কথা ছিল, কিন্তু সেই এক্সপিডিশন কিন্তু এখনো পর্যন্ত তার কোনো রেজাল্ট আসেনি। তো বলতে পারবো না, মানে আমার কাছে ওইরকম ভাবে সেরকম কোনো ইনফরমেশন নেই যে এই এক্সপিডিশনের সম্পর্কে আমি কোনো নথিভুক্তিকরণ বা কোনো কিছু আমি পাইনি। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।